দেখুন, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক গতকালকে দিল্লিতে হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী ছিলেন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং ছিলেন, বিদেশমন্ত্রী জয়শঙ্কর ছিলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অবশ্যই এনএসএ ডোভাল, অজিত ডোভাল ছিলেন। অত্যন্ত সিরিয়াস বৈঠক হয়েছে এবং তারপরেই গতকালকে ওই বৈঠকটা হলো সিসিএস এর বৈঠক এবং আজই অমিত শাহ এলেন রাজ্যে। রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তো আগেই পৌঁছে গিয়েছেন শিলিগুড়িতে, বাগডোগরা হয়ে তিনি শিলিগুড়ি চলে গেছেন এবং সেখানে অমিত শাহ পৌঁছেছেন। সেখানে রাজ্যের অনেক মন্ত্রী রয়েছেন, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে একটা গোপন রিপোর্ট অমিত শাহের হাতে তুলে দেওয়া হবে। অমিত শাহ প্রয়োজনীয় পরামর্শ দেবেন, নির্দেশ দেবেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, রাজ্যের বেশ কয়েকটা জেলা জলনিমগ্ন হয়ে গিয়েছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি গিয়েছিলেন, তিনি হেলিকপ্টারে করে সেই জায়গাগুলো পরিদর্শন করেছেন এবং জ্যোতি বসুর পরে সবং বলে যেটা জায়গা পশ্চিম মেদিনীপুরে, সেখানে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছলেন। এটা অত্যন্ত বড় খবর ছিল। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে প্রায় উত্তাল পরিস্থিতি, এবিভিপি এবং এসএফআই এর মধ্যে বিবদমান যে সমস্ত ঝগড়াঝাঁটি লড়াই চলছে, কেউ প্রাচীর ডিঙিয়ে ঢুকে যাচ্ছে, কেউ নাকি এমব্লেম ভেঙে দিচ্ছে, স্লোগান দিচ্ছে, সিপিএম এর লোকজন চলে যাচ্ছে, বিজেপির নেতারা চলে যাচ্ছেন, বিধায়করা চলে যাচ্ছেন। এটা নিয়ে একটা বিরাট ক্যাওস রয়েছে। হাইকোর্টে অভিষেক ব্যানার্জি, তিনি তার যে অ্যাকাউন্ট, তার যে ক্রেডিট কার্ড, সেগুলো ব্লক খুলে যাচ্ছে। তিনি আর সপ্তাহখানেক পরে অর্থাৎ 28 তারিখের পরেই তিনি রওনা হচ্ছেন আমেরিকায়। তিনি চোখের চিকিৎসা এদেশে করতে পারেননি। অনেকগুলো খবর ছিল। অন্যদিকে বীরভূমে কাজল শেখ সভাধিপতির পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। অনেকগুলো খবর ছিল। এর পাশাপাশি অন্নপূর্ণার ভান্ডার নিয়েও একটা ক্যাওস তৈরি হয়েছে। কেউ কেউ পাচ্ছেন, কেউ কেউ পাচ্ছেন না। যারা পাচ্ছেন তারা অনেক আনন্দ প্রকাশ করছেন, মিছিল করছেন, শুভেন্দু অধিকারীর জয়ধ্বনি দিচ্ছেন। যারা পাচ্ছেন না তারা হুমকি দিচ্ছেন। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে যে যারা এখনো পর্যন্ত পাননি, যাদের ওই প্রোগ্রেস বলে দেখাচ্ছে, তারা পাবেন এমনটা জানা যাচ্ছে এবং যাদের রিজেক্ট হয়ে গেছে তারা আবার আবেদন করতে পারবেন। এই সমস্ত খবরের ছিল। কিন্তু এগুলোর চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, অমিত শাহ কেন আসছেন, অমিত শাহ কি করবেন, কোন রিপোর্ট তার হাতে তুলে দেওয়া হবে। এই ভিডিও যদি আপনাদের মনে হয়, পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন এবং এই ভিডিওটিকে একটু ছড়িয়ে দেবেন। লাইক করবেন, শেয়ার করবেন, হাইপ তুলবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আপনারা কি মনে করছেন, আমাদের মতের সঙ্গে আপনাদের মত মিলল কিনা। দেখুন, অমিত শাহ এমন একটা পরিস্থিতিতে আসছেন। প্রথমত তো 100 দিন পূর্ণ হয়েছে বিজেপি সরকারের এ রাজ্যে। 100 দিন পূর্ণ হওয়ার পরে তিনি আসছেন। নাম্বার 2 হচ্ছে বেশ কিছু জঙ্গি, আইএসআই জঙ্গি, জৈশ-ই মোহাম্মদের জঙ্গি একদম সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে, তারা ধরা পড়ছে। নেশার সামগ্রী ধরা পড়ছে, চোরাচালান করতে গিয়ে ধরা পড়ছে। কোথায় ধরা পড়ছে? একদম উত্তরবঙ্গে, এই যে চিকেন স্নেক বলে জায়গাটা, এখানে চীন চোখ রাঙাচ্ছে, পাকিস্তান চোখ রাঙাচ্ছে, বাংলাদেশের উগ্রপন্থীরা চোখ রাঙাচ্ছে। মূল কথাটা হচ্ছে নিরাপত্তাটাকে আরো বেশি আঁটোসাঁটো করতে হবে। মমতা ব্যানার্জির সময় জমি দিচ্ছিল না তৃণমূল সরকার, জমি দিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকার দিয়েছে। সীমান্ত প্রাচীরগুলো হয়ে গেছে, একটা স্মার্ট ফেন্সিং হয়ে গেছে। কিন্তু দেখুন, আর্মির তো একটা ইন্টেলিজেন্স থাকে, পুলিশের যেমন ইন্টেলিজেন্স থাকে তেমনি আর্মিরও থাকে, প্রত্যেকটা এজেন্সির থাকে, বিএসএফ এর থাকে, এসএসবির থাকে। সেই ইন্টেলিজেন্সের রিপোর্টগুলো এক জায়গায় হচ্ছে না। এক জায়গায় হলে আরো বেশি কড়া হতে পারত। তো এই মতো আবহে যেটা জানা যাচ্ছে, এগুলো তো সব ডিফেন্সের ব্যাপার, এগুলো দেশের স্বার্থের ব্যাপার। যেটুকু একদম বলতে গেলে খুব সামান্য আমরা যেটুকু খবর পেয়েছি, যে একটা খুব সিরিয়াস রিপোর্ট, খুব কনফিডেন্সিয়াল রিপোর্ট, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অমিত শাহের সঙ্গে কথা হবে, আলাদা করে বৈঠক হবে। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলাদা করে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বৈঠক করবেন। শিলিগুড়িতেই বৈঠক হবে। 3 দিনের জন্য অমিত শাহ এ রাজ্যে এসেছেন, তিনি পৌঁছে গেছেন। একদম শুরুতে যে ভিডিওটা দেখালাম, অমিত শাহ পৌঁছে গেছেন। সেখানে শঙ্কর ঘোষ, যিনি পর্যটন মন্ত্রী, শুভেচ্ছা জানাচ্ছেন। অবশ্যই সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, স্থানীয় যিনি সাংসদ রাজু বিস্তা রয়েছেন, অন্যান্য বিজেপির যারা অন্যান্য নেতা, যারা সাংসদ, যারা বিধায়ক, তারা সবাই আছেন। কিন্তু যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, যে সিসিএস এর বৈঠক, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, যে বৈঠকটা হয়েছিল, সেটা অফিসিয়ালি জানানো হচ্ছে যে মিডল ইস্টের যে ক্রাইসিস, সেই পরিপ্রেক্ষিতে হয়েছে।
সেখানে গ্যাসের দাম বাড়বে কি কমবে, গ্যাসের কতটা মজুদ আছে আমাদের দেশে, কতটা তেল মজুদ আছে, কতটা সার মজুদ আছে, এই সমস্ত বিষয়গুলো অফিসিয়ালি যেগুলো বলা হয়েছে। কিন্তু অফিসিয়ালি তো সবসময় বলা হয় না, অফিসিয়ালি তো আর বলা হবে না যে পিওকে নিয়ে যে ঝামেলা চলছে, পিওকের মানুষ এখন চাইছেন যে তারা ভারতের অন্তর্ভুক্ত হবেন, সেগুলো যদি আলোচনা হয়ও সেগুলো কি আর অফিসিয়ালি বলা হবে? মানে এটা আন্তর্জাতিক ব্যাপার, এটা জিও পলিটিক্যাল ব্যাপার, বহিঃশত্রুরা রয়েছে, ফলে অফিসিয়ালি সেগুলো বলা হয়নি, কিন্তু আলোচনা হতেই পারে, প্রবল সম্ভাবনা রয়েছে। পিওকের সঙ্গে ভারত সরকার কি করবে না করবে, পুরো অধিগ্রহণ করবে নাকি সেটাকে ছেড়ে রেখে দেবে, তাদেরকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করার পরেও বেশ কয়েক বছর তাদেরকে নজর রাখা হবে, অন্য জায়গায় যেতে গেলে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, বিভিন্ন রকমের সমস্ত ব্যাপার রয়েছে, তো সেগুলো আলোচনা হতেই পারে। তো অমিত শাহ একদম সিসিএস এর বৈঠকের 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে আসাটা অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণ পশ্চিমবঙ্গের পাশাপাশি অনেকগুলো প্রতিবেশী দেশ রয়েছে, বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, ওইদিকে অরুণাচল দিয়ে চীনে যাওয়া যায়, ফলে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে যেহেতু পাকিস্তানি যে আইএসআই যারা এজেন্ট, তাদের একটা ঘাঁটি তৈরি হয়ে গেছে, মানে ঢাকা শহর এখন আইএসআই তে কিলবিল করছে, আর বাংলাদেশও এখন সেই পুরনো শত্রুতা ভুলে গিয়ে পাকিস্তানকে বন্ধু দেশ বলে মনে করছে। ফলে আর একটা জিনিস দেখবেন, একদম সাধারণ খালি চোখে আপনারা দেখতে পাবেন যে এখন মানে এই মুহূর্তে বেশ কিছু সংগঠন তারা না হঠাৎ করে মাথাচাড়া দিয়েছে। দেখুন, একটা বড় মিছিল করা, বড় কর্মসূচি করা, বড় সভা করা, এই যে লিফলেট দেওয়া, প্রচুর খরচা থাকে, প্রচুর খরচা থাকে, মানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, বিভিন্ন লোক জোগাড় করা থেকে শুরু করে সভা করা, তাদেরকে খাওয়ানো দাওয়ানো, মাইকের খরচ, ফুলের খরচ, পোস্টার ছাপানো, ক্যাম্পেনিং করা, স্বেচ্ছাসেবকদের রাখা, টাকাটা আসছে কোত্থেকে বলুন তো? এটা একটা বড় প্রশ্ন না? টাকাটা আসছে কোত্থেকে? টাকাটা বিদেশি কোনো শত্রু দেশ থেকে টাকাটা আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষ করে যারা এই কমিউনিস্ট ভাবাদর্শে যারা বিশ্বাসী, তারা দেখবেন এমন একটা ভান করছে যে সিপিএম এর সাকুল্যে একটা মাত্র এমএলএ, কিন্তু এমন তারা তাণ্ডব শুরু করে দিয়েছে। এই যে বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ দিন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিপিএম এর সমস্ত নেতারা, যদিও টিভি চ্যানেলগুলো বলছে স্থানীয় লোক বলে বাইট দেখাচ্ছে, সেখানে নাকি সব বহিরাগতরা ঢুকে পড়ছে। কেন বহিরাগতরা ঢুকবে? কেন তাদের অ্যারেস্ট করা হবে না? বহিরাগত আবার কি? যারা এসেছে সিপিএম এর লোক, তারাও তো বহিরাগত। তাহলে যদি এবিভিপি যায়, তাহলে তারা কি করে বহিরাগত হয়ে যায়? আবার এবিভিপিও বা কেন জোর করে ঢুকবে? মানে এটা নিয়ে এবিভিপি একটা কাউন্টার তৈরি করার চেষ্টা করছে। তাদের যেটা বক্তব্য, এবং অত্যন্ত সঠিক বক্তব্য, 2020 সালে যদি ভোট হয়, 2021 সালে ছাত্র সংসদগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, তার মানে এখন আর কোনো ছাত্র সংসদ নেই। অথচ ফেটসুট ডাকা জিবি, আপসুট ডাকা জিবি, মানে বিভিন্ন, আর ওখানে 3টে ফ্যাকাল্টি, একটা সায়েন্স, একটা ইঞ্জিনিয়ারিং, একটা আর্টস, এই 3টে ফ্যাকাল্টির, কমার্স ওখানে নেই, 3টে ফ্যাকাল্টির যে ছাত্র সংগঠন, ছাত্র সংসদ ছিল, এমন কিছু দাবি করছে যে তাদেরই সমস্ত জিএস রয়েছে, এজিএস রয়েছে, ভিপি রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে, অথচ এগুলোর কোনো রকমের সারবত্তা নেই। যেহেতু ছাত্র সংসদের নির্বাচন হয়নি, তাহলে কি করে তারা এখনো পর্যন্ত টিকে আছে? এবং যেহেতু মমতা ব্যানার্জির আমল থেকে চলে আসছে গোটা সিস্টেমটা, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, সমস্ত সিস্টেমটা চলছে, সেখানকার জুটা, সেখানকার যে সংগঠন, কর্মী সংগঠন, সবই হচ্ছে মমতা আর ওই সিপিএম সব মিলে জুলে এক হয়ে গেছে। তো তারা চেষ্টা করছে যে কোনোভাবে একটা অ্যানার্কি তৈরি করবে। এবং অ্যানার্কি দেখুন, এই যে আছে না দিল্লিতে যেটা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, তেমনি এখানে পশ্চিমবঙ্গে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আর যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারা যেন একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। ভারতের সংবিধান সেখানে চলবে না, সেখানে কোনো রকমের ভারতের আইন চলবে না, সেখানে বসে বসে একটা গাঁজা খাবে, মদ খাবে, একটা নৈরাজ্য তৈরি করবে, ভারত বিরোধী স্লোগান দেবে, টুকরে টুকরে হোঙ্গে, উমুক তুমুক, হতো, এগুলো হতো, আমরা একদম সাক্ষী। আফজাল হাম শর্মিন্দা হ্যায়, তেরা কাতিল জিন্দা হ্যায়, তারপরে এই সমস্ত স্লোগান শোনা যেত, এই সমস্ত স্লোগান শোনা যেত। সেখানে ভারতের জাতীয় পতাকা খুব একটা উত্তোলিত হতে দেখা যায় না। একটা অংশ বহু বছর ধরে সেখানে প্রশ্রয় পেয়ে একটা সংগঠন তৈরি করে ফেলেছে এবং মাথা গেড়ে বসেছে, সেটার বিরোধিতা করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তো এটা হচ্ছে আবহ, এটা হচ্ছে সিমটম।
যে এই যে বিভিন্ন জায়গায় দেখবেন রাজপথে বা বিভিন্ন জেলায় জেলায় হঠাৎ করে সিপিএম অথবা তাদের যে ছাত্র সংগঠন, তাদের যে শ্রমিক সংগঠন, তারা এত বড় বড় মিছিল করছে কি করে? হ্যাঁ, এটা ঠিক যে বিরোধী থাকলে একটা স্বতঃস্ফূর্ততা তৈরি হয়, শাসকের তুলনায় একটা স্বতঃস্ফূর্ততা তৈরি হয়, বিরোধিতা করে, স্লোগান দেয়, সেখানে পুলিশ যদি লাঠিও চালায়, জল কামানো চালায়, টিয়ার গ্যাসও চালায়, সেখানে একটা স্বতঃস্ফূর্ততা থাকে, সেখানে একটা ক্রোধের বহিঃপ্রকাশ বেশি থাকে। কিন্তু এত অর্গানাইজড ওয়েতে চলছে, এটা আপনারা বলেন যে বারবার আপনি একই কথা বলেন, কারণ এটার গুরুত্ব কথায় কথা বেড়ে যায়, কথায় কথা চলে আসে। তো এই যে ফান্ডিংটা আসছে কোত্থেকে? সিপিএম এর তো এখন মেম্বাররা চাঁদা দিচ্ছে কিনা সন্দেহ রয়েছে, না আছে এমএলএ, না আছে বেশি এমপি, কিছুই নেই সরকারে, তো বহুদিন ধরে নেই। সেই যে 15 বছর আগে 2011 সালে সেই যে চলে গেল, তারপর থেকে তো তারা একদম সেই ধূলিসাৎ হতে শুরু করলো। তাহলে কেন এত বড় বড় কিভাবে চলছে, এইটা হচ্ছে সন্দেহ। এবং এর পাশাপাশি এই যে বিভিন্ন রকমের জঙ্গি ধরা পড়া, বিভিন্ন রকমের দেশের বিরুদ্ধে কার্যকলাপ করা, সব মিলিয়ে যেটুকু ইন্টেল রয়েছে, যেটুকু গোয়েন্দা রিপোর্ট রয়েছে, তার পরিপ্রেক্ষিতে একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট তৈরি করা হয়েছে। এবং অমিত শাহের হাতে যেহেতু বিএসএফ রয়েছে, এসএসবি রয়েছে তো, ফলে তার হাতেও কিছু ইন্টেলিজেন্সের রিপোর্ট রয়েছে। সমস্ত রিপোর্ট মিলিয়ে একটা বড় কিছু পদক্ষেপ করতে চলেছে ভারত সরকার। পাশে অবশ্যই থাকবে পশ্চিমবঙ্গ সরকার। সেটা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে কেন্দ্রীয় সরকার কি মনোভাব নিয়ে চলতে চায়। নিশ্চয়ই ঘোষণা করা হবে, তবে এটা এক্ষুনি টু আর্লি টু সে। কিছুটা স্পেকুলেশন মনে হতে পারে, কিছুটা অনুমানের ওপরে আমাদের চলতে হতে পারে, তবে এটা একদম কনফার্ম খবর যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটা ক্লোজ ডোর বৈঠক হবে। এই 3 দিনের সফরের মধ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে, যেগুলো ক্রিমিনাল আইন হয়েছে সেগুলোর উপরে একটা প্রদর্শনী হবে, এসএসবির সঙ্গে একটা সভা করার কথা আছে, তো সেগুলো হবে, সেগুলো সরকারি কর্মসূচি। কিন্তু রাজ্য সরকারের সঙ্গে রাজ্য প্রশাসনের শীর্ষে যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে হোম মিনিস্টারের মিটিং, এবং সেখানে যে অবশ্যই গোপন মিটিং, সেটা নিয়ে তো আর লাইভ করা হবে না, সেটা নিয়ে তো আর মিডিয়া যাবে না, বা কেউ ফেসবুক লাইভও করবে না। অবশ্যই সেটা ক্লোজ ডোর মিটিং হবে, এবং সেখানে পরস্পরকে সেখানে তথ্য আদান প্রদান করবে, এবং ইন্টেলিজেন্সের একটা গোপন রিপোর্ট সেখানে অমিত শাহকে দেওয়া হবে। তিনি তার প্রয়োজন মতো নির্দেশ দেবেন, তিনি তার প্রয়োজন মতো পরামর্শ দেবেন কি করতে হবে না করতে হবে। তিনি ঝানু পলিটিশিয়ান, তিনি অত্যন্ত দক্ষ প্রশাসকও বটে। এবং এরপরে সামনের বছর ভোট রয়েছে, পাঞ্জাবে ভোট রয়েছে, উত্তরপ্রদেশে ভোট রয়েছে, এছাড়াও ডিলিমিটেশন বিলটা যাতে করে পার্লামেন্টে পাস করিয়ে নেওয়া যায় সেসব বিষয় নিয়েও কথা হতে পারে। বিধানসভার আসন বাড়বে, লোকসভার আসন বাড়বে, আর চিকেন স্নেকটাকে আরও কি করে, চিকেন স্নেক মানে শিলিগুড়ি করিডোরের কথা বলছি, আরও কি করে আরও সুরক্ষিত রাখা যায়, কি করে অনুপ্রবেশ আরও ঠেকানো যায়, এইসব নিয়েই কথা হবে। বন্ধুরা, আজকের এপিসোড যদি ভালো লাগে, আরও একবার বলছি, একটুখানি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর আপনাদের কাছে বিশেষ কিছু চাওয়ার নেই, আপনাদের ভালোবাসা আমাদের চলার পথের একমাত্র পাথেয়। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।